নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি, যেখানে আমরা যে ইম্পর্টেন্ট এডিটোরিয়াল থাকে বা যে ইম্পর্টেন্ট নিউজ থাকে সেটা আমরা কভার করি। বর্তমানে যারা যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না কেন, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো আরম্ভ করি আজকের এডিটোরিয়াল। প্রথম এডিটোরিয়াল আমরা আজকে ডিসকাস করতে চলেছি রিগার্ডিং বাইপার্টিশনশিপ। ঠিক আছে, বাইপার্টিশনশিপ মানে কি সেটা তথ্যটা তুলে ধরবো। বেসিক্যালি এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড আর্টিকেল, ঠিক আছে, যেটা কি যেটুকু ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটুকুই কিন্তু আমরা তুলে ধরবো এইখানে। ঠিক আছে, তো আরম্ভ করি। বেসিক্যালি এখানে কি বলা হচ্ছে যে যেহেতু আমাদের পেহেলগাঁও অ্যাটাক হয়েছে সেটা নিয়েই কিন্তু আর্টিকেলটা এসছে, এবং আর্টিকেলটা লিখেছেন শশী থারুর। ঠিক আছে, তো উনি কি বলতে চাইছেন, দ্য ফ্রাজাইলিটি অফ পিস ইন আ রিজন লং বার্ডেন বাই ওয়েট অফ হিস্ট্রি। ঠিক আছে, আমাদের এই যে সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু ইতিহাসের, আমাদের যে পাস্ট যে ইতিহাস রয়েছে সেটার জন্য কিন্তু এইগুলো হচ্ছে। এছাড়া এইখানে বাই পার্টিশনশিপের ব্যাপারে ইনি বলছেন। হোয়াট ইজ বাই পার্টিশনশিপ? বাই পার্টিশনশিপ হচ্ছে একটা হচ্ছে শেপ আওয়ার রেসপন্স, শেপিং আওয়ার রেসপন্স। ঠিক আছে, যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা কিভাবে সেটাকে নিচ্ছি, ঠিক আছে, আমরা কিভাবে রেসপন্স দিচ্ছি বা কিভাবে রিটালিয়েট করছি, এইটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি নো পলিটিক্যাল পশ্চার। ঠিক আছে, মানে ন্যাশনাল সিকিউরিটি ডাজ নট বিকাম আনাদার থিয়েটার অফ পলিটিক্যাল পশ্চারিং। ঠিক আছে, অর্থাৎ কি বলতে চাইছে যে ন্যাশনাল সিকিউরিটিটাকে আমরা পলিটিক্যালি কোনোভাবে সেটাকে নোংরা করব না। ঠিক আছে, মানে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো পলিটিক্যাল মন্তব্য আমরা দেব না। ঠিক, এই জিনিসটা উনি তুলে ধরতে চাইছেন। তাহলে বাই পার্টিশনশিপ মানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমরা কিভাবে রেসপন্স দিচ্ছি, এবং পলিটিক্যালি যদি কোনো জিনিস হচ্ছে, কোনো জিনিস যদি হচ্ছে সেটাকে আমরা পলিটিক্যালি তার সাথে জড়িত হব না। এটা কিন্তু কাদের ব্যাপারে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিদের ব্যাপারে কথা বলা হচ্ছে। ঠিক আছে, পলিটিক্যাল পার্টিদের ব্যাপারে কথা বলা হচ্ছে। ঠিক আছে, তো এইখানে দেখো কিছু কিছু এক্সাম্পল দিয়ে এখানে বলে দিয়েছে, এবং বলতে চাইছে যে যেইভাবে আমাদের পুলওয়ামা অ্যাটাক হয়েছিল 2019 সালে। ঠিক আছে, তো এইসব যখন অ্যাটাকগুলো হয় এতদিন ধরে, মানে এই অ্যাটাকগুলো হচ্ছে, সেটাকে আমাদেরকে পলিটিক্যালি ইউনাইট হতে হবে। ঠিক আছে, ওয়েন এভার ইন্ডিয়া ফেসেস আ ক্রাইসিস, যখনই আমাদের মধ্যে ক্রাইসিস চলে আসে, পলিটিক্যাল পার্টিস ইনস্টেড অফ ক্লোজিং র্যাঙ্ক ইন ডিফেন্স অফ নেশন, মানে ইনস্টেড অফ আমাদেরকে ইউনাইট হওয়ার, ইনস্টেড অফ ইউনাইটিং, ঠিক আছে, আমরা কি করি, মানে আমরা নয়, পলিটিক্যাল পার্টি কি করে, তারা কিন্তু সেটাকে অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ, ইলেকটোরাল অ্যাডভান্টেজ, তারা কিন্তু এটা ইউজ করতে চায়। ঠিক আছে, হোয়াট ইজ ইলেকটোরাল অ্যাডভান্টেজ? মানে মানুষের কাছে পৌঁছানো যে আমরা ভুল বা আমরা ঠিক, ওরা ভুল, এই জিনিসটা ফর কিসের জন্য? অনলি ইলেকটোরাল পারপাস। ঠিক আছে, যেন আমরা বেশি ভোট পাই, এই জিনিসটাকে মানে রাজনীতির মধ্যে তুলে ধরা। ঠিক আছে, এই জিনিসটা না করে আমাদেরকে কি করতে বলছে এখানে, এখানে পলিটিক্যালি ইউনাইট হওয়ার কথা বলছে। ঠিক আছে, ইউনাইট হওয়া, একতা বজায় রাখার কথা বলছে ওয়েন ইন টাইম অফ ক্রাইসিস। ঠিক আছে, এর ছাড়া আর কি বলছে যে শর্ট টার্ম জিনিসে আমাদেরকে ইনভেস্ট করতে হবে না, মানে যদি কিছু হয়েছে আমরা একটা রেসপন্স দিলাম, ঠিক আছে, বা একটা রিটালিয়েট করলাম, সেটা নয়, আমাদেরকে লং টার্ম স্ট্র্যাটেজির উপরে ফোকাস করতে বলা হচ্ছে। ঠিক আছে, এইরকম অ্যাট্যাক তো নানা রকম, মানে অনেকবারই হয়েছে, যেমন পুলওয়ামা হয়েছে, কয়েকটা এক্সাম্পল দিয়ে এইখানে বলতে চাইছে। তারপরে কার্গিল কনফ্লিক্ট হয়েছে, একই তথ্য ওরা তুলে ধরছে। তারপরে হচ্ছে যে উরি অ্যাটাক, ঠিক আছে, 2016-তে। তো এইসব জিনিসগুলো হওয়ার পরে কিন্তু আমরা পলিটিক্যালি ইনস্টেবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এই যে বর্তমানে যে অপারেশন সিন্দুর হয়েছে, ঠিক আছে, বর্তমানে যে অপারেশন সিন্দুর হয়েছে, তারপরে কিন্তু আমরা নিউজে শুনেছি, নিউজে তো এখন খুব একটা রিলায়েবল নয়, তবে আমরা পেপারে দেখেছি যে
অল পার্টি মিটিং কিন্তু ডাকা হয়েছে এবং সব পার্টি কিন্তু তার মধ্যে একমত দেখিয়েছে, ঠিক আছে? এইটা কিন্তু একটা ভালো দিক যে আমাদের যখন ক্রাইসিস থাকবে তখন সমস্ত দলকে একসাথে মিলে কাজ করতে হবে। এরপরে চলে আসি, শুধু আমাদের ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনালেও এনারা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, যেমন কি দুটো মস্ক মানে দুটো মসজিদে ক্রাইস্ট চার্চ 2019 সালে যখন নিউজিল্যান্ডে অ্যাটাক হয়েছিল, তখন ওনারাও কিন্তু নিজেদের মানে অল পার্টি ডেকে, ঠিক আছে, গান লর উপরে রিফর্ম নিয়ে এসেছিলেন, ঠিক আছে? তো এই জিনিসটা মানে আমাদেরকে রাইটার তুলে ধরছে যে যখন ক্রাইসিস থাকবে তখন কিন্তু আমাদেরকে সবাইকে একসাথে, সব পলিটিক্যাল পার্টিকে একসাথে কিন্তু হাতে হাত মিলিয়ে চলতে হবে, ঠিক আছে? এবং এইখানে বলছে যে কি কি পলিসিস নিয়ে আসতে হবে, ঠিক মানে কি কি করতে হবে। প্রথম জিনিস হচ্ছে পলিসি রিগার্ডিং ডিফেন্স, ঠিক আছে? আমাদের যে সেনাবাহিনী রয়েছে তাদের প্রতি কিন্তু স্ট্রং পলিসিস নিয়ে আসতে হবে, মানে যদি কিছু হয় তাহলে কি করতে হবে সেই জিনিসটা, ঠিক আছে? তারপরে হচ্ছে জিরো টলারেন্স টু টেরর, যে কোনো টেরর অ্যাটাকে কোনো টলারেট করতে হবে না, ঠিক আছে? ইমিডিয়েটলি রেসপন্স করতে হবে, ঠিক আছে? তারপরে সিকিউরিটি অফ দ্য হোমল্যান্ড, বর্তমানে যে আমাদের হোমল্যান্ড, ঠিক আছে, ভারত দেশকে কত কতভাবে কেমনভাবে সিকিউর রাখতে হবে, ঠিক আছে, তার সিকিউরিটি মেজার্স কী কী নিতে হবে, এই সমস্ত জিনিস কিন্তু তুলে ধরছে। রিজিনাল স্ট্র্যাটেজি, গ্লোবাল ডিপ্লোমেসি, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ফোকাস করতে হবে। রিজিনাল ডিপ্লোমেসি মানে আমাদের যে আশেপাশে যে দেশগুলো রয়েছে, ঠিক আছে, তার সাথে কিভাবে আমাদেরকে চলতে হবে। এবং গ্লোবাল ডিপ্লোমেসি, ঠিক আছে, মানে যেটা কি বর্তমানে কি রাশিয়া এবং ইউনাইটেড স্টেটস, এই দুজনের সাথে কিভাবে আমাদেরকে চলতে হবে, ঠিক আছে? এবং চাইনা, ঠিক, এবং চাইনা, এদের সাথে কিভাবে চলতে হবে এইগুলো কিন্তু ভালোভাবে স্ট্র্যাটেজাইজ করে আমাদেরকে রাখতে হবে, ঠিক। এবং এই জিনিসটাও মনে রাখতে হবে যে রিগার্ডলেস টু পার্টি, ঠিক আছে, এমন নয় যে আমরা এই দল করছি বলে আমরা তাদের এগেনস্টে যাব, বা তারা ওই দল করছে বলে আমাদের এগেনস্টে যাবে, সেরকম নয়। সব পার্টিকে একসাথে মিলে কিন্তু এই কাজটা করতে হবে ওয়েন ইন ক্রাইসিস, ঠিক। তো বেসিক্যালি এই আর্টিকেল বললাম যে পলিটিক্যাল রয়েছে, ঠিক আছে, এবং এইখানে শুধু যেটা উদ্দেশ্য সেটাই তুলে ধরলাম, ঠিক। এরপরে চলে আসবো আমরা গেটিং এ মাইক্রো পিকচার অফ পঞ্চায়েত লেভেল, ঠিক আছে, পঞ্চায়েত লেভেলে যে ডেটাগুলো উঠে আসে সেটা কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে, তার মধ্যে কি কি ড্রব্যাকস রয়েছে সেটা কিন্তু রাইটার এখানে তুলে ধরেছে, ঠিক আছে। তো দেখে নেব রাইটার কি বলতে চাইছে, যে এভিডেন্স বেসড ডিসিশন মেকিং হ্যাজ বিন বাজওয়ার্ড মানে ঠিকঠাকভাবে না করা ফর দ্য গভর্নমেন্ট ফর কোয়াইট সাম টাইম নাও, ঠিক আছে। এভিডেন্স বলতে যে ডেটাগুলো, যে কোনো সার্ভে হয় বা যে কোনো ডেটা তোলা হয়, ঠিক আছে, সেইটার বেস করে ডিসিশন মেকিং কিন্তু এখন আর আগের মতন নেই, ঠিক আছে। ঠিকঠাকভাবে ডেটা অনুযায়ী ডিসিশন কিন্তু আমরা নিতে পারছি না, গভর্নমেন্ট নিতে পারছে না, ঠিক আছে। তার কি কি সমস্যা আছে সেটা দেখে নেব, ঠিক আছে। প্রথম জিনিস হচ্ছে যে ডিলে ইন কন্ডাক্টিং সেন্সাস, যে কোনো সেন্সাস হচ্ছে বা সার্ভে করা হচ্ছে সেটা কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। কি করে ডিলে হয়ে যাচ্ছে, ধরে নাও মানে 10 দিনের মধ্যে একটা সার্ভে করতে হবে, ঠিক আছে। এবার এমন তো নয় যে 10 দিনের মধ্যে পুরো তথ্যটা উঠে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল বা যে কোনো মানে আমাদের ইন্ডিয়া যে দেশটা হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেক জায়গার কিন্তু জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর রয়েছে। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর বলতে যেইখানে হিলি এরিয়া সেইখানে কিন্তু সার্ভে করতে সমস্যা হবে, কারণ তোমাকে জায়গায় জায়গায় যেতে হবে, অনেক জায়গায় এমন রয়েছে যে এখানে কি ট্রান্সপোর্ট ফেসিলিটি সেরকম নেই, ঠিক। তো এর জন্য কিন্তু সেই ডিলেটা হবে। এবার এই ডিলেগুলো যখন হচ্ছে তখন কিন্তু সেটা কোথায় এফেক্ট করছে, আমাদের ডিসিশন মেকিং প্রসেসে। এর ছাড়া কি মেকিং দ্য অ্যাভেলেবিলিটি অফ টাইম সিরিজ ডেটা ডিফিকাল্ট, ঠিক আছে। ধরে নাও এইখানে
ডেটা তো উঠে আসলো, কিন্তু তার ক্রোনোলজিটাও আমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? সেটা কিন্তু হচ্ছে না। ১ নম্বরে কি ডেটা উঠে এসছে, ২ নম্বরে কি ডেটা উঠে এসছে, ৩ নম্বরে কি ডেটা উঠে এসছে, এবং সব জিনিসকে কম্পাইল করে কি ডিসিশন মেকিংয়ে সেটা আমরা ব্যবহার করব, সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। এমন নয় যে ডেটা তুলতে বলেছে এবং আমরা ডেটা তুলে দিয়ে দিয়েছি, ঠিক? এবং দেখা যাচ্ছে যে আমরা একে অপরের সাথে কিন্তু রিলেট করতে পারছি না, ঠিক আছে? সম্পর্কটা আর খুঁজে পাচ্ছি না, ঠিক? এরপরে চলে আসি, নট ইন দ্য ফরম্যাট ইজিলি আন্ডারস্টুড বাই পাবলিক অ্যান্ড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? পাবলিক এবং ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে? এবার ডেটা তুলতে বলেছে বলে যা হোক করে একটা দিয়ে দিলাম, সেরকম হবে না। এমনভাবে দিতে হবে যেন কি মানুষ সেটা বুঝতে পারে, ঠিক আছে? বিশেষ করে ডেটা আমরা কাদের জন্য কালেক্ট করছি? পাবলিকের জন্য কালেক্ট করছি, পাবলিক ডোমেনে সেটা দেওয়ার জন্য কালেক্ট করছি, ঠিক আছে? এবং যারা আমাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, ঠিক আছে, যাদেরকে আমরা ইলেকশন করে বেছে নিয়েছি, তাদের জন্য এই জিনিসটা কেন? তারা আমাদের জন্য পলিসি ফ্রেম করতে পারবে এবং গভর্নমেন্ট আমাদেরকে মানে এক্সিকিউট করতে পারবে, ঠিক আছে? গভর্নমেন্ট ওই পলিসিগুলো এক্সিকিউট করতে পারবে, ঠিক আছে? তো আমাদেরকে এই জিনিসটাও মনে রাখতে হবে যে সেটা কি ইজিলি আন্ডারস্টুড, ঠিক আছে? ঠিকঠাকভাবে সেটা যেন বোঝা যায়, ঠিক? তারপরে কি বলতে চাইছে যে ডেটা টুলস আর আন্ডার ডেভেলপড। গভর্নমেন্ট বর্তমানে যে ডেটা টুলসগুলো ইউজ করছে, ডেটা স্টোর করা বা ডেটা কিভাবে উঠে আসবে, ঠিক আছে, সেটাকে কিভাবে আমাদেরকে সাজাতে হবে, ঠিক, পরপর কিভাবে প্রত্যেকটা জিনিসকে পরে রেফার করার জন্য রাখতে হবে, ঠিক আছে? তো সেই জিনিস কিন্তু এখনও কিন্তু আন্ডার ডেভেলপড, সেইভাবে কিন্তু আমরা ডেভেলপ করতে পারিনি। এটাও কিন্তু একটা ডিসিশন মেকিং ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে? এরপরে চলে আসি, ডিসিশন কন্টিনিউ টু বি মেড বেসড অন এক্সপিরিয়েন্সেস অর ইনটিউশনস অফ মিনিস্টার্স, ঠিক আছে? যেহেতু এই ডেটাগুলো ঠিকঠাকভাবে উঠে আসছে না, তার ফলে কি হচ্ছে যে বেশিরভাগ সময় আমরা দেখতে পারছি যে বেসড অন এক্সপিরিয়েন্স আমরা ডিসিশনগুলো নিচ্ছি, যারা বড় পদে রয়েছে, ঠিক আছে? তো তারা কিন্তু বেসড অন এক্সপিরিয়েন্স এই ডিসিশনগুলো নিচ্ছেন, এবং মিনিস্টার যারা রয়েছেন, ঠিক আছে, ওনারা কিন্তু বেসড অন ইনটিউশন যে না এটা নয় এটা হতে পারে, ঠিক? তো যারা বিশেষ কর ডেটা ঠিকঠাক না উঠে আসলে কিন্তু এইরকমভাবেই কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে, ঠিক? তো এইটা হলো ব্যাপার। তো এবার চলে আসি এখানে কি বলছে, ডেটা জেনারেশন অ্যান্ড ইউজ, ডেটা কিভাবে জেনারেট করা হবে বা কিভাবে আমরা সেটাকে ইউজ করতে পারি, ঠিক? তো কি বলতে চাইছে, অ্যাট গ্রাস রুট লেভেল, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল যেটাকে আমরা বলি, গ্রাম পঞ্চায়েত যেটাকে আমরা অঞ্চল বা জিপি বলি, ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট, ডেটা আর অনলি জেনারেটেড অ্যান্ড ফেড ইনটু দ্য সিস্টেম ফর ইউজ অফ সিনিয়র অফিসিয়ালস। গ্রাম পঞ্চায়েতে, ব্লকে বা ডিস্ট্রিক্টে ডেটা যেটা উঠে আসে সেটা কিন্তু অনলি ফর সিনিয়র অফিসিয়ালস, মানে সিনিয়র অফিসিয়ালসরা সেটা দেখে ডিসিশন করতে পারবে, ঠিক? তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে, নট ফর গভর্নমেন্ট ফাংশনারিজ, যারা গভর্নমেন্টের ফাংশনারিজ রয়েছে, যারা এমপি এমএলএ, তাদের জন্য কিন্তু নয়, বা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য কিন্তু নয়, শুধু যারা সিনিয়র অফিসিয়ালস তারা বুঝতে পারছে জিনিসটা, বাকি কেউ বুঝতে পারছে না। রাইটার কিন্তু এখানে তুলে ধরছে আমাদেরকে কি করতে হবে, এই ডেটা ডেটা বেসিক্যালি ডেটা হচ্ছে একটা তথ্য, ঠিক? মানে গ্রাম পঞ্চায়েতে কী জিনিস পাচ্ছে, কী জিনিস পাচ্ছে না, কেমন ফেসিলিটি রয়েছে, কেমন জল পৌঁছাচ্ছে কি না, রোড ফেসিলিটি কেমন আছে, হেলথ সেন্টার কেমন আছে, এই জিনিসগুলোকেই ডেটা বলা হচ্ছে। বেসিক্যালি এই ডেটাগুলো কি মেগা পিকচার কিন্তু আমাদের দেখাচ্ছে, কিন্তু আমাদের কি দরকার, মাইক্রো পিকচার, মানে ছোট ছোট জিনিস প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কি অ্যাভেলেবেল আছে, কি অ্যাভেলেবেল নেই, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। বেশিরভাগ সময় আমরা কি দেখতে পারছি যে বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড বেসড অন ইনটিউশন, মানে কি হতে পারে সেই জিনিসগুলো ধরেই কিন্তু আমরা একটা মেগা পিকচার তৈরি করছি। মেগা পিকচার মানে বড়, মানে ছোট ছোট জিনিসকে বাদ দেওয়া এবং বড় একটা জিনিসে ডিসিশন মেকিং করা, ঠিক আছে? তো সেটা তুলে ধরেই কিন্তু আমরা ডিসিশনগুলো তৈরি করছি বা নিচ্ছি, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে বলতে চাইছে যে
যে অফিসিয়াল যারা রয়েছে বেসড অন ডেটা সেটা কিন্তু ডিসিশন নেওয়া হচ্ছে না। কার প্রতি কী ভেবে ডিসিশন নেওয়া হচ্ছে, মানে একটা এক্সপিরিয়েন্স না এইভাবে হতো আগে এখন এইভাবে করে দাও, এরকম ব্যাপার। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু রাইটার এইখানে তুলে ধরছে। তো এইখানে একটা জিনিসের কথা বলা হচ্ছে কি, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স বেস লাইন রিপোর্ট 2022 2023। তো 2022-23 के বেস করে এপ্রিল মাসে 2025-এ মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ ডেটা রিলিজ করেছিল এবং সেই ডেটাটা আমরা দেখে নেব। তো পিএআই, পঞ্চায়েত পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স, ঠিক? তো কী বলতে চাইছে পিএআই? ইজ কম্পোজিট ইন্ডেক্স হ্যাজ বিন কম্পাইল্ড বেসড অন 435 ইউনিক লোকাল ইন্ডিকেটার্স। হোয়াট ইজ ইন্ডিকেটার্স? ইন্ডিকেটার্স হচ্ছে এক ধরনের ইন্ডিকেটার যেটা দ্বারা কি বোঝা যাবে এই গ্রামটা কত সুস্থ, এই গ্রামটা কত সাক্ষরতা কত আছে, ঠিক আছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে, এই জিনিসগুলো কিন্তু এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যাবে, ঠিক? এবং তার ছাড়া কি আছে, 566 ইউনিক ডেটা পয়েন্ট অ্যাক্রস 9 থিম অফ LSDGs, লোকালাইজেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই লোকালাইজেশন সাস্টেনেবল ডেভেলপমেন্টকে বেস করে 566 ইউনিক ডেটা পয়েন্ট ওরা কিন্তু তুলে ধরেছিল, ঠিক? এবং এই ডেটা পয়েন্ট বা এই যে ইন্ডিকেটর, এর দ্বারা কি বোঝা যাচ্ছে যে একটা গ্রামের পরিস্থিতি কি, একটা গ্রামে কতটা উন্নয়ন হয়েছে, এই সমস্ত জিনিস কিন্তু এই ইন্ডিকেটর দ্বারা বোঝা যাবে। এরপরে কি বলতে চাইছে, উইথ দ্য ন্যাশনাল ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক অফ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? এর ছাড়া এটার দ্বারাও কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো। এবার ওইখান থেকে দেখা গেছে যে টোটাল সার্ভে 2.16 লাখ, ঠিক আছে, 2.16 লাখ গ্রাম পঞ্চায়েতের সার্ভে করা হয়েছে এরকম, ঠিক? সেখান থেকে বোঝা গেল যে 11,000 জিপিতে কিন্তু এই সার্ভেটা হয়নি, মানে এটা একটা ড্রব্যাক। মানে সার্ভে তো হয়েছে কিন্তু এতগুলো সার্ভে হয়েছে কিন্তু 11,000 জিপিতে এরকম সার্ভে কিন্তু হয়নি, ঠিক? এবং এর ছাড়া আর কি বলতে চাইছে, রাইটার বলতে চাইছে যে ইউপিতে, ঠিক আছে, উত্তরপ্রদেশে অনলি 40% ডেটা কিন্তু উঠে এসছে। টোটাল কত ছিল? টোটাল ছিল 57,702, তার মধ্যে থেকে অনলি 23,207 জিবি কিন্তু সার্ভেটা হয়েছে, উইচ ইজ 40%। মানে এই জিনিসগুলোও কিন্তু দেখতে হবে যে গ্রাউন্ড লেভেলে যে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, যে কোনো তথ্যর যদি আমরা চাইছি তো সেটা ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে? ইমপ্লিমেন্ট ঠিকভাবে আমরা করছি কি না, এবং সেটা ডিপেন্ড করে কার উপরে? আমাদের যে লোকাল বডি রয়েছে তার উপরে। লোকাল বডি কারা? যেমনি কি পঞ্চায়েত হয়ে গেল, ব্লক হয়ে গেল বা ডিস্ট্রিক্ট হয়ে গেল, ঠিক আছে? তো এরা কিভাবে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে এবং সরকারি যারা স্টাফরা রয়েছে তারা কিভাবে সেটাকে ঠিকঠাকভাবে তুলে ধরছে, তার উপরে কিন্তু বেস করে সব জিনিসগুলো হয়। রাইটার এখানে আর কি বলতে চাইছে যে যেহেতু আমরা জিপি লেভেলে করেছি, আমাদেরকে কিন্তু কনস্টিটিউয়েন্সি লেভেলে রিপোর্ট, কনস্টিটিউয়েন্সি লেভেলে মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সেই লেভেলে কিন্তু আমাদেরকে রিপোর্ট তুলতে হবে। যদি আমরা সেরকমভাবে তুলি তাহলে আমরা যারা এমপি রয়েছে, ঠিক আছে, বা যারা এমএলএ রয়েছে, তারা কিন্তু এই জিনিসগুলো থেকে খুব ভালোভাবে তারা কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে, ঠিক? এবার ধরে নাও আমরা জিপি লেভেলে তুলি, তাহলে একজন এমএলএ, ঠিক আছে, একজন এমএলএ কিন্তু বা একজন এমপি, ওরা কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারবে না, ঠিক? তো এইখানে বলা হচ্ছে যে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যদি আমরা তুলি তাহলে এমএলএ বা এমপির ক্ষেত্রে এটা কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে, তারা যেন নিজের ইনপুট ওই ডেটার মধ্যে দিতে পারে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু লোকালাইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে? তো এবার দেখে নেব কি বলতে চাইছে রাইটার। রাইটার বলতে চাইছে ইট ইজ ড্রামাটিক শিফট দ্যাট ডেটা হ্যাভ নাও বিন লিঙ্কড টু আউটকাম। মানে যে ডেটাগুলো উঠে আসছে সেটা কিন্তু ডিপেন্ড করে টোটালি আউটকামের উপরে। মানে ধরে নাও একটা ডেটা আমরা তুলে নিয়ে আসলাম, তার আউটকাম কি সেটা কিন্তু ডেটাটা দেখে বোঝা যাবে। ফর ইনস্ট্যান্স ভেবে নাও
ইজ দ্য জিপি রিয়েলি হেলদি পঞ্চায়েত, মানে একটা জিপিকে দেখে কি আমরা হেলদি বলতে পারি, মানে সুস্থ পঞ্চায়েত বলতে পারি? ঠিক আছে, এটা কিন্তু বোঝা যাবে কি করে? বোঝা যাবে, ধরে নাও ওইখানে হেলথ সেন্টার রয়েছে, আঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারবো যে সেটা কিন্তু হেলদি পঞ্চায়েত। এবার ধরে নাও একটা জিপিতে কোনো হেলথ সেন্টার নেই বা আঙ্গনওয়াড়ি সেন্টার নেই, তাহলে আমরা কি বুঝবো? বুঝবো যে ওইখানে ঠিকঠাকভাবে হয় না, যদিও হয় তাহলে কিন্তু তাদেরকে অন্য জিপিতে যেতে হয়। তো এই ধরনের ডেটা উঠে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা জিপির আউটকামটা কত। ঠিক আছে, বেসড অন দ্য স্কোর জিপি অন হেলদি পঞ্চায়েত ইন্ডিকেটর গ্যাপ ক্যান নাও বি ইজিলি আইডেন্টিফাইড। ধরে নাও একটা জিপিতে হেলথ সেন্টার নেই, তাহলে সেই গ্যাপটা আমরা ধরে নিলাম। ভবিষ্যতে কি করতে হবে, একটা ওই জিপিতে আমাদেরকে কি হেলথ সেন্টার তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো রাইটার কিন্তু তুলে ধরছে যে যে গ্যাপগুলো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেই গ্যাপগুলোতে আমরা কিভাবে সেটাকে ফিল করতে পারি, গ্যাপটা কিভাবে ফিল করতে পারি। ঠিক আছে, এবং আমাদেরকে একে অপর বলতে ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্টস, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কোঅর্ডিনেট করে, ঠিক আছে, কোঅর্ডিনেট করে একের অপর সাথে চলতে হবে, যেন এই উন্নয়নটা জিপি লেভেলে হোক বা যে কোনো লেভেলে হোক, একে অপরের সাথে কোঅর্ডিনেট করে চলতে হবে। ঠিক আছে, কি কি বলে দিয়েছে, যেমন কি পঞ্চায়েতি রাজ, এডুকেশন, হেলথ, ড্রিঙ্কিং ওয়াটার, ইলেক্টেড পঞ্চায়েত রিপ্রেজেন্টেটিভ, সিভিল সোসাইটি অর্গানাইজেশনস। ঠিক আছে, তো সিভিল সোসাইটি অর্গানাইজেশনস বেসিক্যালি বেসরকারি সংস্থা, যাদেরকে কি এই উন্নয়নে তাদেরকে নিয়ে আসা হয়। ঠিক আছে, তো এইখানে কি কি জিনিস দেখতে হবে, পঞ্চায়েতি রাজ কিভাবে ফাংশন করছে, এডুকেশন কিভাবে ফাংশন করছে, হেলথ কিভাবে ফাংশন করছে, ড্রিঙ্কিং ওয়াটার মানে পিএইচই, পাবলিক হেলথ অ্যান্ড হাইজিন। ঠিক আছে, তো ইলেক্টেড যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সবাইকে কিন্তু একসাথে মিলে কিন্তু এই জিনিসটা করতে হবে। এবং আমাদের যে ফ্যাক্টরগুলো রয়েছে, ফ্যাক্টর ইন দ্য পারফরমেন্স অফ জিপি অন পিএআই, মানে কি কি ফ্যাক্টর রেসপন্সিবল রয়েছে তার সাথে একসাথে মিলে কিন্তু কাজ করতে হবে। ঠিক, এর ছাড়া কি উন্নত ভারত অভিযান আন্ডারটেক এ স্টাডি অফ অ্যাটলিস্ট 5 গ্রাম পঞ্চায়েত ইন দেয়ার vicinity and explain to the community the implications of their PAI score, what could be done by them to improve their score। এই ধরনের সংস্থা রয়েছে যেটা কিন্তু একটা পঞ্চায়েতের কি স্কোর রয়েছে, ঠিক আছে, একটা পঞ্চায়েত কি স্কোর রয়েছে অন পিএআই, মানে পিএআইতে কি স্কোর রয়েছে একটা পঞ্চায়েতের, সেই স্কোরটা দেখে কিন্তু সেটা কিভাবে ইমপ্রুভ করা যাবে সেটা কিন্তু বলে দিতে হবে। ঠিক আছে, তো এবং তার ছাড়া কি সিএসওকে অ্যাজ আ সাপ্লিমেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে, সরকারি তো কাজ করছেই, কিন্তু এদেরকে সিএসও মানে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, এদেরকেও কিন্তু ভাগ নিতে হবে, পার্ট নিতে হবে, তারা যেন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, মানে যে কোনো গ্রাম পঞ্চায়েতে বা যে কোনো ব্লকে এই জিনিসটা অ্যাচিভ করতে পারে। তার ছাড়া আমাদেরকে এদেরকেও সাথে মিলিয়ে নিতে হবে, যেমন হচ্ছে ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন, ঠিক আছে, এমপি ল্যাড যেটা আমরা বলি, খুবই ইম্পর্টেন্ট। তারপরে মেম্বার অফ এমপি ল্যাডস, এমএল এমএলএ ল্যাডস। ঠিক আছে, তো এইগুলো যারা রয়েছে এদেরকেও কিন্তু এই স্কিমগুলোকেও কিন্তু আমাদেরকে সাস্টেনেবল গোলে ইনক্লুড করতে হবে ইন ক্রিয়েটিং পিএআই। ঠিক আছে, ঠিক আছে, কত দিনের মধ্যে? 2030। ঠিক, তো এই জিনিসগুলো কিন্তু রাইটার এইখানে তুলে ধরছে। এরপরে চলে আসি অ্যানালিস্ট। ঠিক আছে, নিড ফর অ্যানালিস্ট। এবার জিনিসটা তো আমরা করলাম, কিন্তু ওইটাকে অ্যানালিস্ট কে করবে, মানে ওটাকে অ্যানালাইজ কে করবে, ঠিক আছে কি না সেটা কে বলবে? তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে যে আর্জেন্ট নিড টু প্রোভাইড ট্রেন্ড ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে, ট্রেন্ড ডেটা অ্যানালিস্ট অ্যাট ব্লক লেভেল অ্যান্ড ডিস্ট্রিক্ট পঞ্চায়েত লেভেল। ঠিক আছে, তো এই লেভেলে কিন্তু আমাদেরকে 3 টায়ার লেভেলেই কিন্তু আমাদেরকে ডেটা অ্যানালিস্ট আমাদেরকে রাখতে হবে। তারা কিন্তু রেগুলার বেসিসে রিপোর্ট তৈরি করবে এবং ভেরিয়াস স্টেক হোল্ডার সাথে শেয়ার করবে। সে স্টেক হোল্ডার বলতে ডিফারেন্ট যে ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে এখানে, তাদের কথা এখানে বলা হচ্ছে। এরপরে চলে আসি, এবার শুধু পঞ্চায়েতে নয়, এটা কিন্তু
সিমিলার অ্যাচিভমেন্ট ইন্ডেক্স কিন্তু আমাদের কোথায় তৈরি করতে হবে? আরবান লোকাল বডিজ। আরবান লোকাল বডিজ বলতে মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, যেখানে কর্পোরেশন রয়েছে, এইসব জায়গাও কিন্তু এই জিনিসটা তৈরি করতে হবে এবং তাদের পারফরমেন্স কি, তাদের কি ইন্ডেক্স রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিসের মানে পাবলিশ করতে হবে এবং সেই রিপোর্টকে রেগুলার ইন্টারভ্যালে আমাদেরকে পাবলিশ করতে হবে, পাবলিকেশন অফ রিপোর্ট অ্যাট রেগুলার ইন্টারভ্যাল, ঠিক। তো এই সব করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে জিপি বা ডিস্ট্রিক্ট এর র্যাঙ্কিংটা কী রকম, ঠিক আছে। এর ছাড়া কি বলছে লাস্টে রাইটার বলতে চাইছে যে উই নিড টু ইউজ দ্য লেটেস্ট ডেটা ভিজুয়ালাইজেশন টুল, বর্তমানে যে ডেটা টুলসগুলো রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে টু মেক অল দ্য স্টেক হোল্ডার আন্ডারস্ট্যান্ড দ্যার ক্রিটিক্যাল রোল অ্যান্ড এনশিওর দ্য গোল অফ মেকিং ইন্ডিয়া মার্চ ফরওয়ার্ড, ঠিক আছে। এবং এটাও দেখতে হবে যে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে এই ডেটা টুলগুলো ইউজ করতে হবে এবং তাদেরকে তারা কি কাজ করছে সেটা কিন্তু জানিয়ে দিতে হবে এবং তাদের নিজস্ব যে রোল, ঠিক, সেটা কিন্তু তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে এবং বুঝিয়েই কিন্তু আমরা এগোতে পারি, ঠিক। এই জিনিসটা কিন্তু তুলে ধরছে রাইটার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আর্টিকেলগুলো আমরা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে পড়ে নিতে পারেন, ঠিক আছে। এবং নিজের যা প্রশ্ন থাকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারেন, ঠিক আছে। তো এরপরে চলে আসি আজকের যে শেষ আর্টিকেল রয়েছে, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল, ঠিক আছে। আজকে নিউজ সেরকম আসেনি বলে আজকে নিউজ আর ডিসকাস করছি না, শুধু যে এডিটোরিয়ালগুলো রয়েছে সেটা কিন্তু ডিসকাস করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল বেসড অন ওবিসিটি, ঠিক আছে, মানুষ মোটা হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। এবার এইখানে এটা দেখতে হবে যে নিউট্রিশন তো আমরা পাচ্ছি কিন্তু সঠিক নিউট্রিশন কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে। এডোলেসেন্ট যেটা কি বয়স হচ্ছে 18-র কম, ঠিক আছে, 5 থেকে 18-র মধ্যে, ঠিক। অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে কি যাদের বয়স হচ্ছে 18-র কম, ঠিক আছে। তো এইখানে চলে আসি, কি বলতে চাইছে, দ্যার ইজ অ্যান ইনক্রিজ ফোকাস ইন পাবলিক ডিসক্লোজার অফ গ্রোয়িং অবেসিটি অ্যামাং অ্যাডোলেসেন্ট, ঠিক আছে। দাঁড়ান একটু দেখে নিই অ্যাডোলেসেন্টের বয়স কত হচ্ছে সেটা একটু কনফার্ম হয়ে যায়, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট হচ্ছে যুবক, ঠিক আছে, তরুণ। তো এদের কথা এখানে বলা হচ্ছে যাদের বয়স হচ্ছে 12 থেকে 19, ঠিক আছে। এখানে একটু রেকটিফাই করে নেবে, 12 থেকে 19, যাদের বয়স হচ্ছে কত, 12 থেকে 19, ঠিক। তো এবার এদের ব্যাপারে কি বলা হচ্ছে এখানে আমরা দেখে নেব যে কি বলা হচ্ছে। প্রথম জিনিস হচ্ছে যে ইনক্রিজ ইন গ্রোয়িং ওবেসিটি অ্যামাং অ্যাডোলেসেন্ট, ঠিক আছে। তো এই যে ওবেসিটি মানে মোটাপা, যেটাকে আমরা বলি মোটা হয়ে যাচ্ছে মানুষ, এটাও কিন্তু কার মধ্যে বেশি দেখা যাচ্ছে, অ্যাডোলেসেন্টদের মধ্যে কিন্তু বেশি দেখা যাচ্ছে, মানে 12 থেকে 19 বছর বয়স যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং তার জন্য আমরা কি কি করেছি, প্রথম জিনিস হচ্ছে পোষণ পাকওয়াড়া, ঠিক আছে, পোষণ পাকওয়াড়া। তারপরে হচ্ছে আরেকটা জিনিস কি করেছি, ফিক্স আওয়ার ফুড কারা কারা করেছে, ফিক্স আওয়ার ফুড স্টেক হোল্ডার কারা কারা হচ্ছে, কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, ঠিক। এছাড়া কে আছে, দ্য পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইউনিসেফ ইন্ডিয়া, মানে ইউনিসেফ যেটা ইন্ডিয়াতে কাজ করে, তারা কিন্তু এই ইনিশিয়েটিভ নিয়েছিল ফিক্স আওয়ার ফুডকে, ঠিক আছে। এবং তার ছাড়া আমরা কি করেছিলাম, পোষণ পাকওয়াড়া, ঠিক। তো এইসব জিনিস করে কিন্তু আমরা এই অ্যাওয়ারনেসগুলো ছড়াচ্ছি। রিসেন্টলি রিলিজড এ সেট অফ পলিসি ব্রিফিং অ্যাডভোকেটিং দ্যাট নিড টু বেটার দ্য ফুড এনভায়রনমেন্ট ফর অ্যাডোলেসেন্ট, মানে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কিন্তু অ্যাডোলেসেন্টদের জন্য, ঠিক আছে, যুবকদের জন্য কিন্তু ফুড এনভায়রনমেন্ট ভালো করতে হবে, ঠিক। তো এরপরে চলে আসি, এবং সুপ্রিম কোর্টও এখানে বলছে যে খাওয়ার মধ্যে যে লেবেলিংগুলো থাকে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট হওয়া উচিত। দেখবে খাওয়ার যে ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে, ইনগ্রেডিয়েন্টস যেগুলো থাকে
সেইটা কিন্তু ঠিকঠাকভাবে দেওয়া থাকে। এইখানে অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু ঠিকঠাকভাবে বলছে যে না এটা পিওর ভেজ বা পিওর দেশি এই জিনিসগুলো বলছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন প্রোডাক্টটা টেস্ট করা হচ্ছে সেই জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে না। তো ফুড লেভেলিং কিন্তু ঠিকঠাকভাবে চলতে হবে এবং সেটাকে ঠিকঠাকভাবে রেগুলেট করতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে, ঠিক আছে? এরপরে চলে আসে নিউট্রিশন প্যারাডক্স, ঠিক? কি বলা হচ্ছে এইখানে? অ্যাডোলেসেন্ট ইজ এ পিরিয়ড অফ র্যাপিড গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন, ঠিক আছে? অ্যাডোলেসেন্ট এমন একটা সময়, ঠিক আছে, 12 থেকে 19 বছর অবধি, সেখানে কিন্তু একজন নিজের সেই সময় কিন্তু খুব বেশি গ্রোথ হয় এবং খুব বেশি ট্রান্সফরমেশন হয় সেই সময়টাই, ঠিক আছে? এবং সেটা কিন্তু সেই জিনিসটাই কিন্তু তোমার ফিউচারে থেকে যাবে, ঠিক? মানে সেই সময় এই 12 থেকে 15 বছর, সেই 7 বছর মধ্যে, 12 থেকে 19 বছর, এই 7 বছরের মধ্যে কিন্তু তুমি ফিউচারে কিভাবে থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করে, ঠিক? তারপরে কি বলতে চাইছে? বলতে চাইছে যে উই নাও লিভ ইন অ্যান এরা ওয়্যার রিচিং ফর হাইলি প্রসেসড প্যাকেজড ফুড। এবার ধরে নাও যে প্যাকেজ ফুডগুলো আছে সেটা কিন্তু হাইলি প্রসেসড, সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু ঠিক নয়। এবং এটাও দেখা যাচ্ছে যে হেলদি হেলদি অল্টারনেটিভস কিন্তু আমাদের কাছে লিমিটেড, হেলদি অল্টারনেটিভস আমাদের কাছে কিন্তু লিমিটেড। এছাড়া কি বলতে চাইছে যে পুয়ার নিউট্রিশন ড্রিভেন বাই অ্যাগ্রেসিভ মার্কেটিং, widespread availability of ultra processed food is pushing our youth towards lifetime burden of obesity, diabetes and diseases, cardiovascular diseases, ঠিক আছে? তো বর্তমানে যা সিনারিও, পুয়ার নিউট্রিশন, ঠিক আছে, এইটা বর্তমানে আছে। তারপরে হচ্ছে এগ্রেসিভ মার্কেটিং। এগ্রেসিভ মার্কেটিং কাকে বলে? মানে যেখানে দেখছো সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এটা হলো এগ্রেসিভ মার্কেটিং। যেমন কি, ধরে নাও একটা এক্সাম্পল দিয়ে বলছি ম্যাগি, ঠিক আছে? এবার তুমি দেখতে পাচ্ছ ম্যাগি ছাড়া কিন্তু আমরা অন্য জিনিস চিনিই না, ঠিক আছে? নুডলস বলে কি কি আছে, কিন্তু ম্যাগি কিন্তু সবার মধ্যে ফেমাস। তো এটা হচ্ছে অ্যাগ্রেসিভ মার্কেটিং, মানে মানুষ এটা নিতে বাধ্য হয়ে যাবে, এইটা হলো ব্যাপার, ঠিক আছে? তো এটা হলো অ্যাগ্রেসিভ মার্কেটিং। এবং ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অফ আলট্রা প্রসেসড ফুড, এবং এই যে প্রসেসড ফুড যেগুলো রয়েছে সেটা কিন্তু দোকানে দোকানে অ্যাভেলেবেল, এবং আমাদের কাছে অনেক সময় উপায়ও থাকে না এটা না, মানে না কিনতে আমরা থাকতে পারি না, ঠিক আছে? কারণ জিনিস অ্যাভেলেবেল না থাকলে তুমি কি করবে, তোমাকে এটাই খেতে হবে। এবং সেটা কিন্তু আমাদের যে ইউথরা রয়েছে তাদেরকে কিন্তু লাইফ টাইম ওবেসিটি বা ডায়াবেটিসে কিন্তু দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং তার ছাড়া কার্ডিও যে ডিজিজগুলো রয়েছে সেটার দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক? এবং বর্তমানে যে সিনারিও রয়েছে সেটা হচ্ছে কি, আমরা কিন্তু আন্ডার নিউট্রিশন ফুড পাচ্ছি এবং তার সাথে ওবেসিটি, ঠিক আছে? এমন নয় যে নিউট্রিশন রয়েছে না, আন্ডার নিউট্রিশন ফুড, নিউট্রিশনও নেই এবং তার সাথে ওবেসিটিও কিন্তু সাথে সাথে হাত মিলিয়ে চলছে, ঠিক? এরপরে আমরা চলে আসি, কি বলতে চাইছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ওবেসিটি অ্যাটলাস 2024, ঠিক আছে? কি বলতে চাইছে যে স্টিপেস্ট অ্যানুয়াল ইনক্রিজ ইন চাইল্ডহুড ওবেসিটি, এই রিপোর্ট অনুযায়ী কিন্তু ওবেসিটি বেড়েই চলেছে। এছাড়া কম্প্রিহেন্সিভ ন্যাশনাল নিউট্রিশন সার্ভে এটাও বলতে চাইছে যে 5% কিন্তু অ্যাডোলেসেন্ট ওবেসিটি রয়েছে এবং 10খানা স্টেটে 10 to 15% কিন্তু ওভারওয়েট বা ওবেসিটি তাদের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ভাবার বিষয়, ঠিক? তো এরপরে আর কি বলতে চাইছে, অ্যাডোলেসেন্ট আমাং আর দ্য মোর ভার্নারেবল। দেখা যাচ্ছে যে যারা স্কুল গোয়িং, 12 থেকে 19 তো স্কুল গোয়িং, এদের কাছে প্রত্যেক দিন পকেট মানি বাড়ি থেকে তারা পাচ্ছে এবং তার জন্য কিন্তু তারা মোর ভার্নারেবল হয়ে যাচ্ছে। কিভাবে মোর ভার্নারেবল হয়ে যাচ্ছে? প্রথম জিনিস হচ্ছে তাদের কিন্তু স্কুলে এই জিনিসগুলো তারা দেখতে পারছে, ঠিক আছে? ফুড চয়েসেস আর শেপড বাই স্কুল। এবার স্কুলে দেখো জিনিসগুলো, দেখো ছোটোবেলায় কিন্তু আমাদের ওই লেসেন্সগুলো রয়েছে যে কি খেতে হবে কি খেতে হবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু স্কুলে শেপ হচ্ছে প্রথম। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, পিয়ার ইনফ্লুয়েন্স কাকে বলে? বন্ধু বান্ধবের সাথে যখন আমরা থাকি ওরা যেটা খাচ্ছে সেটাও আমাদেরকে খেতে হচ্ছে, ঠিক আছে? মানে হচ্ছে বন্ধু বান্ধবের যে ইনফ্লুয়েন্সটা রয়েছে সেটাকেই বলে এখানে পিয়ার ইনফ্লুয়েন্স। আর তারপরে হচ্ছে এগ্রেসিভ মার্কেটিং। এগ্রেসিভ মার্কেটিংটা বললাম কিছুক্ষণ আগেই, এই হাইলি প্রসেসড
food, sugar drink and high sodium food become dietary staple. Obesity rate among teenager continue to climb at an alarming pace. তো এইসব যে ড্রিঙ্কস, সুগারি ড্রিঙ্কস হচ্ছে, এই সমস্ত জিনিস কিন্তু একটা অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, ঠিক। এরপরে চলে আসি, এই যে জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে, ওভারওয়েট, ঠিক আছে, তারপরে হচ্ছে ওবেসিটি, এই জিনিসগুলো কোথায় এফেক্ট করছে? এই জিনিস কিন্তু আমাদের এডুকেশন সিস্টেমে এফেক্ট করছে। ধরে নাও তুমি বাইরে থেকে বিরিয়ানি খেয়ে আসলে, ঠিক আছে, বিরিয়ানি খাওয়ার পর তোমাকে পড়তে বসতে বলা হলো, তুমি কিন্তু পারবে না, ঠিক আছে। তো এইটা হলো একটা এক্সাম্পল, যেখান থেকে কি বোঝা যাচ্ছে যে সেটা কিন্তু আমাদের একাডেমিক পারফরমেন্সে সেটা কিন্তু এফেক্ট করছে, ঠিক আছে। এবং গভর্নমেন্ট এই জিনিসগুলো, গভর্নমেন্ট পলিসি সাচ এজ নিউট্রিশন জন আন্দোলন, ঠিক আছে, গভর্নমেন্টকে কি করতে হবে, মানে জন আন্দোলন করতে হবে, ঠিক আছে, পিপলস মুভমেন্ট, ঠিক আছে, যেখানে কি মানুষ ভাগ নেবে এবং এই যে প্রোগ্রামগুলো রয়েছে সেটাকে কিন্তু অ্যাওয়ারনেস দ্বারা তুলে ধরবে, ঠিক। এবার কি কি জিনিস আমাদের করতে হবে যেটার দ্বারা কি আমরা এই ওবেসিটি বা ওভারওয়েট যেটাকে আমরা ঠিকঠাক করতে পারবো? প্রথম জিনিস হচ্ছে আমাদেরকে স্ট্রং রেগুলেটরি পলিসি ফ্রেম করতে হবে, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক মানে রেগুলেট করার জন্য স্ট্রং পলিসি ফ্রেম করতে হবে, যেন সে কি অ্যাডোলেসেন্ট যে হেলথ রয়েছে এবং অ্যাক্টিভ ইউথ এঙ্গেজমেন্টস তার মধ্যে থাকে, ঠিক। এবং দেখতে হবে যে ঠিকঠাকভাবে সেই জিনিসগুলো মেনটেন করা হচ্ছে কিনা। এর ছাড়া চলে আসবো, আর কি করতে হবে, এরপরে করতে হবে যে যারা মিসলিডিং অ্যাডভার্টাইজমেন্ট করছে তাদের জন্য কিন্তু স্ট্রিক্ট রেগুলেশন তৈরি করতে হবে, ঠিক আছে। এবং এটাও দেখতে হবে যে লেবেলিং ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, এবং যারা মিসলিড করছে, ঠিক আছে, তাদের জন্য স্ট্রিক্ট রেগুলেশন থাকতে হবে, পার্টিকুলারলি অন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড ইন স্কুল। মানে এটা কোথায় কোথায় দেখতে হবে? ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা কি আমরা মোবাইল হয়ে গেল, ল্যাপটপ হয়ে গেল, ঠিক আছে, নানা রকম যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি সেই জিনিসগুলোতে এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু তাদের এগেনস্টে স্ট্রিক্ট মেজার্স নিতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসি নিউট্রিশন এডুকেশন, মানে নিউট্রিশন জিনিসটা কি সেটা কিন্তু আমাদেরকে এডুকেট করতে হবে ইন স্কুল অ্যান্ড ইন কমিউনিটিস, ঠিক আছে, যেটার দ্বারা কি আমরা ঠিকঠাকভাবে যে খাবারগুলো পাই সেটার আমরা কিন্তু নিজের থেকে নিজে চয়েস করতে পারি, ঠিক। এরপরে চলে আসবো, আর কি করতে হবে, এনহ্যান্স ফুড লিটারেসি, মানে খাওয়ার যে কি খেলে কি হবে, ঠিক আছে, সেই লিটারেসিটা কিন্তু আমাদের দরকার, ঠিক আছে। কি খেলে আমরা কি আমাদের শারীরিকে কি উন্নতি হবে বা শারীরিক কিভাবে চলবে, ঠিক আছে, সেই জিনিস কিন্তু আমাদেরকে দরকার, ঠিক। এরপরে দেখতে হবে হেলদি কোনটা, হেলদি এবং কোনটা আনহেলদি, সেই জিনিসটাও কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। এবং এর ছাড়া আর কি করতে হবে, যে ইন্টার মিনিস্টারিয়াল কোঅর্ডিনেশন, যেটা কি প্রথমেই বললাম, ঠিক, যে একে অপরের সাথে কোঅর্ডিনেট করে চলতে হবে, ইন্টার মিনিস্টারিয়াল। এবার চাইল্ড হেলথ বা অ্যাডোলেসেন্ট হেলথ তো একটা বিষয় নয়, তার মধ্যে কিন্তু নানা রকম ডিপার্টমেন্ট থাকে। তার মধ্যে কি আছে, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, যেটা কি আইসিডিএস সেন্টারগুলো যেগুলো হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে হেলথ, তারপরে হচ্ছে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, কনজিউমার অ্যাফেয়ার্স, ঠিক আছে, এডুকেশন। তো এই সমস্ত ডিপার্টমেন্টকে একে অপরের সাথে কোঅর্ডিনেট করে চলতে হবে, যেন এই যে আমাদের ওবেসিটি বা ওভারওয়েট হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে আমরা কম করতে পারি, ঠিক আছে। এর ছাড়া কি পোষণ অভিযান ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হচ্ছে, ফ্রেমওয়ার্ক ফর কোলাবোরেশন বাট ইউনিফাইড ফন্ড ফ্রম মাল্টিপল সেক্টর অ্যান্ড ক্যান অ্যাডভোকেট স্ট্রঙ্গার রেগুলেশন ফ্রেমওয়ার্ক। তো এই যে পোষণ অভিযান যেভাবে চলেছে সেইভাবে কিন্তু আমাদের স্ট্রং ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, এবং দেখতে হবে যে ঠিকঠাকভাবে সেটা যেন চলে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিসে শুধু অ্যাওয়ারনেস কাজ করবে না, এর ছাড়া কি করতে হবে আমাদেরকে, হেলদি প্লেটস, মানে কি যে বাচ্চারা যে খাবার খাচ্ছে সেটা কিন্তু হেলদি হতে হবে, প্লেগ্রাউন্ডে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, এবং পলিসি অ্যাকশন, ইউথ লিডারশিপ, এই জিনিসে কিন্তু গুরুত্ব দিতে হবে, যেন ঠিকঠাকভাবে আমাদের যে ফুড এনভায়রনমেন্টটা রয়েছে সেটা কিন্তু তৈরি হয়, ঠিক। তো এই জিনিসগুলো রাইটার এখানে তুলে ধরছে। আজকে নিউজের মতো সেরকম ছিল না বলে আজকে 3টে এটা
এডিটোরিয়ালগুলো ডিসকাস করলাম, ঠিক আছে? তো বেসিক্যালি এটাই হলো আমাদের আজকের দ্য হিন্দু নিউজ অ্যানালিসিস, ঠিক? তো যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু মোটিভেট করতে পারো, ঠিক আছে? অফিস করার মানে অফিস করে এইসব জিনিস মানে তৈরি করা ফর ফ্রি, ঠিক আছে? এটা কিন্তু একটু কষ্টকর। পারলে লাইক করে দিলে আমরা এই ভিডিওগুলো আরও লোকজনের কাছে পৌঁছাবে এবং আমরা আরও মোটিভেটেড ফিল করব, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।